রাজধানী সহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, ঝড়ে ভবন ধসে মোহাম্মদপুরে এক নারীর মৃত্যু। পিলার ভাঙিয়ে আমাকে বিল্ডিং এ পড়ছে। মেডিকেলে পাঠানোর পরে একজন মারা গেছে আর 6 জন অসুস্থ। সুনামগঞ্জ ও হবিগঞ্জে শতাধিক ঘর বিধ্বস্ত। সিলেটে ডিবি পরিচয়ে বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের অপহরণের অভিযোগ। সিসি ক্যামেরায় শনাক্ত ভুক্তভোগীর গাড়ি, মামলা হলেও ধোঁয়াশায় পুলিশ। রোহিঙ্গাদের মামলা ঘিরে সক্রিয় সংঘবদ্ধ চক্র। নোয়াখালীর হাতিয়ায় ভুয়া জামিননামা বানিয়ে জালিয়াতি, জামিন অযোগ্য অপরাধের সাজা দাবি। যে দস্তখত আমার না, তবে আমার সিলটা ব্যবহার করা হয়েছে। জেলখানা এরিয়াতে একটা চক্র আছে, রোহিঙ্গা ক্যাম্পে একটা চক্র আছে। জেলখানার কাগজগুলি যদি ভালোভাবে চেক আপ করা হয়, এই একটা কাগজ না আর অনেকগুলি কাগজ পাওয়া যাবে। উদ্বেগ উৎকণ্ঠায় ঢাকায় পড়ুয়া ফিলিস্তিনিরা, যুদ্ধ বিধ্বস্ত মাতৃভূমিতে থাকা প্রিয়জনের জীবন শঙ্কায় কাটছে নির্ঘুম রাত। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। তাপপ্রবাহের পর রাজধানীতে বজ্রপাত সহ হলো শিলাবৃষ্টি, স্বস্তি নেমে এসেছে নগর জীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে রোববার সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত রাজধানীতে 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন সড়কে ভেঙে পড়ে গাছ। ঝড়ে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের নির্মাণাধীন দেয়াল ধসে পড়ে। নিচের টিন শেড বাড়িতে পড়লে রেশমা নামে এক গৃহপরিচারিকা মারা যান। আহত হন আরও 6 জন। তাপপ্রবাহের পর পূর্বাভাস অনুযায়ী রাজধানী ঢাকায় প্রবল বর্ষণ হয়েছে। ঘণ্টাখানেকের ঝড় বৃষ্টিতে 40 ডিগ্রির তাপমাত্রা রাতে নেমে আসে 25 ডিগ্রিতে। কালবৈশাখী ঝড়ের সময় শিলাবৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত হয়েছে। কোথাও কোথাও সাময়িক জলঝড় দেখা গেছে। এমন বৃষ্টি হয়েছে, গরম ঠান্ডা বড় হয়ে জায়গা ঠান্ডা পড়ছে, তারপর শিল পড়ছে। আলহামদুলিল্লাহ, বৃষ্টি আল্লাহর রহমত। প্রচুর বৃষ্টি হয়েছে, আবার পাথরও হয়েছে, গুড়ি গুড়ি পাথর হয়েছে। এতদিন পরে বৃষ্টির দরকারটা ছিল, মানে 40 ডিগ্রি 43 ডিগ্রিতে অনেক অবস্থা খারাপ সবার। ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তো হঠাৎ করে প্রচন্ড শব্দে গাছ ওয়াল সহ এটা ভেঙে পড়ে আমার সামনেই আর কি। কাজ করে রাস্তার অপসারণ করি এবং রাস্তা চলাচলের ব্যবস্থা করি। আবহাওয়া অফিস বলছে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত ঢাকায় 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে, কিছু কিছু শিলাবৃষ্টিও হয়েছে। তো আমাদের আগারগাঁওয়ের মধ্যে যে বৃষ্টিমাপক যন্ত্র আছে, সেখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাত 10টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের সি ব্লকে নির্মাণাধীন 16তলা ভবন থেকে দেয়াল ধসে পড়ে। নিচে টিন শেডের আবাসিক বাড়িতে বিশ্রাম নিচ্ছিল বাসিন্দারা। এ সময় টিনের ছাউনি ভেঙে পড়ে বিশ্রামরত বাসিন্দাদের ওপর। ওই ঘটনায় গৃহকর্মী রেশমা মারা যায়। আহত হয় 6 জন। নিহত রেশমা 4 কন্যা রেখে গেছেন। আমরা শুয়েছিলাম, ভাত খেয়ে কাল শুয়েছি, আমাদের ম্যাগ হয়েছে। ম্যাগটা ওর সাথে সাথে উপরে গুনে 16তলার ওই টাওয়ারে গুনে পিলার ভাঙিয়ে আমাকে বিল্ডিং এ পড়ছে। পরে আমার স্ত্রীর 2-3 জায়গায় ভেঙে গেছে, আমার এই কপালে পড়ছে আর এই চোখে লাগছে, আর আমার ছেলেরা পা ভেঙে গেছে। মেডিকেলে পাঠানোর পরে একজন মারা গেছে আর 6 জন অসুস্থ। 14 তলাতে না কয় তলার থেকে আপনার ইটা পড়ে গেছে, অল বাইঙ্গা। এর আগেও কিন্তু আরো 2বার এই ধরনের ঘটনা ঘটছে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজারে ব্যাপক শিলাবৃষ্টিতে কাঁচা বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার বিকেলে শুরু হয় শিলাবৃষ্টি। পরে বরফখণ্ড না পড়লেও বৃষ্টিপাত হয় আধা ঘন্টা। শিলাবৃষ্টিতে বাংলাবাজার ইউনিয়নের বাসতলা, চৌধুরীপাড়া, ঝুমগাঁও সহ 12টি গ্রামের শতাধিক কাঁচা বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ঘরের টিনের চাল ছিদ্র হয়ে গেছে, যা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলেও জানান স্থানীয়রা। ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলেরও। শিলাবৃষ্টি হয়েছে হবিগঞ্জ সদর ও বানিয়ারচংয়ের কিছু এলাকায়। রোববার দুপুর 2:30টার দিকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে চলে বেশ কিছুক্ষণ। তাতে কাঁচা বাড়িঘরের ক্ষতি হয়েছে। এছাড়া হাওরের পাকা ধান, আমসহ বিভিন্ন ফলনেরও হয়েছে ক্ষয়ক্ষতি। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড।
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে অপহরণের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে থাকা সিসি ক্যামেরায় অপহৃত গাড়িও শনাক্ত হয়েছে। থানায় মামলা হলেও এখনও ধোঁয়াশায় পুলিশ। বিস্তারিত ধরা পড়েছে মাহবুবুর রহমান রিপনের অনুসন্ধানে। সিলেটের কাজীর বাজার ব্রিজ বৃহস্পতিবার রাত ৯টার কিছু আগে এখান থেকেই তুলে নেওয়া হয় একটি পাজেরো গাড়ির চালককে। স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান পুলিশের পিকআপ ও একটি মাইক্রোবাস প্রথমে ওই পাজেরো গাড়িটি থামায়, এরপর মারধর করে এর চালককে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। রাইতে ফোনে ৯টা আস্তা থেকে হঠাৎ একজন মানুষের মারে, পুলিশের ভ্যান ফিসে আর সাথে একটা মাইক্রোবাস আর সাইডে একটা জিও আসছিল ফেরাডু। ওখান হঠাৎ করে আর কি মাইরতে হয়েছে, একজন মানুষের মারিয়া তারা আইএসে তুলিয়া আবার ওইদিকে সিধা চলে গেছে। এই প্রত্যক্ষদর্শী জানান পুলিশের পোশাকে আসা একজন পাজেরোটি চালিয়ে ঢাকার পথে রওনা দেয়, অনুসরণ করে মাইক্রোবাস আর পিকআপও। যাওয়ার সময় দেশে ওইদিকে প্রায়টা চলে গেছে আর তারাও চলে গেছে সবাই এইদিকে গাড়ি নিয়ে, পুলিশের গাড়ি সবাই ওদিকে ঘুরিয়া এদিকে গেছে না, সুযোগ দিকে ঘুরিয়া চলে গেছে। ডিবি পুলিশের পোশাক ছিল, সবার কটি ছিল, কটি আর এত লাম্বা তাজিও ছিল, পুলিশের সিগনাল দিয়ে একটা হ্যান্ড বাবা ছিল। সেই পথ ধরেই অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশন। সিলেট শহর সংলগ্ন লাউয়া এলাকার এলাহি সিএনজি পাম্পের সামনের সিসিটিভির ফুটেজেও প্রত্যক্ষদর্শীর বক্তব্যের সত্যতা মেলে। তাতে দেখা যায় রাত ৮টা ৫৭ পাজেরো গাড়িটি থামানো পাম্পের সামনে, পেছনে মাইক্রোবাস, সবশেষে একটি পুলিশ পিকআপ। পাজেরোটি রেখেই মাইক্রোবাসে উঠে চলে যান চালক। রাত ৯টা ৩১ ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজা পার হতে দেখা যায় গাড়ি দুটিকে। রাত ১২:৩০টায় দেখা মেলে ভৈরব টোল প্লাজায়। এ সম্পর্কে পুলিশ জানায় অপহৃত যুবক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক দিলওয়ার হোসেন। ১০ বছর আগে বাংলাদেশে আসেন তিনি। একটা গাড়ি বেশ কয়েকজন লোকজন হাইসে এই প্রাডো গাড়ির ড্রাইভার যে ছিলেন, ভিকটিম হচ্ছে আলী হোসেন দেলোয়ার, ওনাকে উঠে নিয়ে যায়। উনি অরিজিনালি জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। উনি 2014-তে এখানে বাংলাদেশে চলে আসে, তারপর এখানে সে বিয়ে শাদী করে এখানে সে বসবাস করতেছে। তবে কারা কি কারণে তাকে অপহরণ করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। গাড়ির নাম্বার আমরা পেয়েছি, ওগুলিকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা নিয়েছি। এর বেশি কিছু পরিবার কিছু বলতে পারতেছে না। ঠিক আমরা এই বিষয়টি নিয়ে অত্যন্ত আন্তরিকতার সহিত এবং গভীরভাবে আমরা কাজটা করতেছি। ঘটনার পর পাজেরোর জিপটি উদ্ধার করেছে পুলিশ। থানায় মামলা হলেও এসব নিয়ে কথা বলতে রাজি হননি দিলওয়ারের স্ত্রী। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ। সারা দেশে ৭২ ঘন্টা দেয়া হয়েছিল কাল বৈশাখীর পূর্বাভাস। বৃষ্টিপাত এবং তাপপ্রবাহের সম্ভাবনা নিয়ে আবহাওয়া অফিস থেকে ব্রিফ করছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের যে চলমান যে তাপপ্রবাহ ছিল, সেই তাপপ্রবাহ কিন্তু থেকে হয়ে যাবে এবং আগামী ১১ বা ১২ তারিখ পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে থাকবে এবং আপাতত এই সময়ের মধ্যে তাপপ্রবাহের আপাতত সম্ভাবনা খুবই কম। হয়তো দু এক জায়গাতে হতে পারে যেসব অঞ্চলে বৃষ্টিপাত একেবারে কমে যাবে, বিচ্ছিন্নভাবে এক জায়গায় হয়তো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। তারা আপাতত বড় ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা ১১ থেকে ১২ তারিখ পর্যন্ত। এর মধ্যে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকবে, কালবৈশাখী ঝড় হতে থাকবে এবং দমকা হওয়া, সেই সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। এই জন্য আমরা এই জনগণের জানমালের রক্ষার জন্য আমরা বলবো এই সময় কিন্তু বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় না। এই সময় কালবৈশাখী যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় না। সেই বৃষ্টিপাত কিন্তু হয়তো আধা ঘন্টা থেকে ১.৫ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। এই জন্য এই বৃষ্টিপাত যখন শুরু হবে, আকাশে যখন কালো মেঘ থাকবে, বজ্রপাত যখন হতে থাকবে, বিদ্যুৎ যখন চমকাতে থাকবে, তখন মানুষ যাতে তার জানমাল নিজেরা যাতে নিরাপদ রাস্তায় থাকে, সেই জন্য আমরা পরামর্শ দেবো এই সময়ের জন্য আধা ঘন্টা থেকে ১.৫ ঘন্টা যখন পর্যন্ত আকাশে বিদ্যুৎ চমকাবে, তখন পর্যন্ত যাতে নিরাপদ আশ্রয় থাকে। সারাক্ষণ কিন্তু এখনকার বৃষ্টির কারণ হলো সারাক্ষণ কিন্তু বৃষ্টিপাত হবে না, আধা ঘন্টা থেকে ১.৫ ঘন্টা, এই সময়টা নিরাপদ আশ্রয় থাকে। তবে এখন যেহেতু আমাদের দীর্ঘস্থায়ী একটি তাপপ্রবাহ ছিল গত এপ্রিল মাস এবং মে মাসের ৫ তারিখ পর্যন্ত মোটামুটি তাপপ্রবাহ ছিল, সেই জন্য অ্যাটমসফিয়ার কিন্তু অত্যন্ত গরম অবস্থায় আছে। বিদায় এখন যে বজ্রপাতগুলো হবে, এখন শক্তিশালী বজ্রপাতের সম্ভাবনা আছে। বিদায় আমরা জনগণকে বলতে নিরাপদ আশ্রয়।
ব্রিফ করছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। কারাবন্দী এক রোহিঙ্গাকে মুক্ত করতে ভুয়া জামিননামা, তাতে বসানো হয় আদালতের সিলমোহরও। ভয়ঙ্কর জালিয়াতির এই ঘটনা ধরা পড়েছে নোয়াখালীর হাতিয়ায়। সংশ্লিষ্ট সাখাওয়াত হোসেন নামের এক পেশকারকে 15 কার্যদিবস সব মামলা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। অবশ্য ওই আদালতে এ ঘটনা নতুন নয় বলছেন সিনিয়র আইনজীবীরা। জামিন অযোগ্য এমন অপরাধের দৃষ্টান্তমূলক সাজা চান তারা। নোয়াখালী থেকে মোতাসিম বিল্লাহ সবুজের পাঠানো তথ্য ও ছবিতে আকলাকুস সাফার রিপোর্ট। নোয়াখালীর ভাষাঞ্চরে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের পর তাদের নানান অপরাধের বিচার হয় হাতিয়ার ফৌজদারি আদালতে। একটি মাদক মামলায় কারাবন্দী ভাষাঞ্চর আশ্রয়ণ প্রকল্প 3-এর রোহিঙ্গা আয়েশা বেগমের নামে ভুয়া জামিননামা এখন হাতিয়ার আদালতে টপ অব দ্য টপিক। 21 এপ্রিল আইনজীবী তাকরিমুল করিম স্বাক্ষরিত ওই জামিননামায় দেখা যায় 1000 টাকা জরিমানায় বেইল বন্ড করা হয়েছে। তাতে জিম্মাদার আইনজীবী সহকারী সাখাওয়াত হোসেন, অথচ আদালতে ওই জামিনের শুনানিই হয়নি। শুধু তাই নয়, একই তারিখে আমলি আদালত 5-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভুয়া সিল স্বাক্ষর ব্যবহার করে বানানো হয় জাল মুক্তিনামাও। যে দস্তখতটা, এই দস্তখত আমার না, তবে আমার সিলটা ব্যবহার করা হয়েছে। আপনার সিগনেচার আছে, আপনার হাতের লেখা, সবাই তো বলছে আপনার হাতের লেখা। এই বিষয়ে আমি জানি না দাদা। পরে ওই আদালত নিজস্ব তদন্তের কথা জানিয়ে হাতিয়া আইনজীবী সমিতিকে একটি চিঠি দেন। বলা হয় সে জামিন ও মুক্তিনামা তখনও কোনো বিচারিক কার্যক্রমে উপস্থাপিত হয়নি, তবে ভুয়া জামিননামায় জিম্মাদার আইনজীবী সহকারীকে সকল মামলা কার্যক্রম থেকে 15 কার্যদিবস বিরত থাকতে হবে। সিগনেচার নকল করা হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের, যিনি আমলি আদালত 5-এ বিচার কাজ করছেন। এই ধরনের অপরাধ জামিন অযোগ্য এবং এর সর্বোচ্চ সাজা 7 বছরের কারাদণ্ড। ওই চক্রটা ওদের কাছে আসে, ওরাই আপনার তাদেরকে বেল আউট করে। সেটা কি বৈধভাবে করে না অবৈধভাবে করে না কাগজ সিজন করে এটা একমাত্র তারাই জানে। আমার মনে হয় জেলখানার কাগজগুলি যদি ভালোভাবে চেক আপ করা হয়, এই একটা কাগজ না আর অনেকগুলি কাগজ পাওয়া যায়। স্যালারিগুলো যখন পরীক্ষা নিরীক্ষা করলো, বললো যে ধরুন আসামি জামিন হয় নাই, এটা জাল ভুয়া। তখন জেলার সাহেব নাকি আবার ওই যে ডিসি স্যারের কাছে পাঠাইছে, ডিসি স্যার আমাদের এই মিস্টারের কাছে পাঠাইছে। রোহিঙ্গাদের মামলা সাখাওয়াতে পরিচালনা করে, এদের থেকে অনেক টাকা পয়সা নেয়। নদীর উত্তরপাড়া সেখানে একটা চক্র আছে, জেলখানা এরিয়াতে একটা চক্র আছে, রোহিঙ্গা ক্যাম্পে একটা চক্র আছে, হাতিয়াতেও একটা আছে। ওদের মামলা মোকদ্দমাগুলো, ওদের মাধ্যমে সে মামলা মোকদ্দমাগুলো পরিচালনা করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর শঙ্কা, এমন নজির বাধাগ্রস্ত করবে ন্যায় বিচারে। এই ধরনের অপরাধ যদি আশকারা পায় বা ছাড় পেয়ে যায়, অপরাধীরা কোর্টকে অ্যাভয়েড করে তারা পর্যায়ক্রমে এই ধরনের কাজের ধারাবাহিকতা বাড়বে। আর ধারাবাহিকতা বাড়লেই তখন দেখা যাবে যে এত অঞ্চলে মাদক, সন্ত্রাস সহ ইত্যাদি কর্মকাণ্ড বহুলাংশে বেড়ে যাবে। ন্যাক্কারজনক এই ঘটনায় কড়াকড়ি সাজার দৃষ্টান্ত দেখতে চান জেলার সিনিয়র আইনজীবীরা। এখানে তাহলে আর কোর্ট কাছারির দরকার হবে না। যদি কোর্টের কোনো স্টাফ বা এখানে কোনো আইনজীবী হোক, মহরার হোক, তারা যদি জড়িত থেকে এই ধরনের জাল কাগজ, জাল জামিননামা বা জাল জামানতনামা তৈরি করে, সেক্ষেত্রে তো কোর্ট কাছারিতে কোনো শৃঙ্খলা থাকবে না এবং আইনের শাসন থাকবে না। হাতিয়া আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মোট 86টি মামলার মধ্যে এখন বিচারাধীন 50টি। আখলাকুস সাফা, যমুনা নিউজ। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। শেষ দিকের প্রতিটি মুহূর্তে কাজে লাগাতে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রাত 12টায় শেষ হবে তাদের এই প্রচারণা। আগামী 8 মে প্রথম ধাপের 148 উপজেলায় ভোট হবে, দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 21 মে। এর মধ্যে ইভিএম সহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে গেছে। কাল থেকে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা শুরু হবে তা। ভোট সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। মাতৃভূমিতে বাবা মা আর স্বজনদের দিন কাটছে তাঁবুতে। প্রচণ্ড গরম আর পানির অভাবে সবাই জন্ডিসে আক্রান্ত। তাঁবুতে কেন থাকছেন, বাড়িতে কেন নয়? হ্যাঁ, তাদেরও বাড়ি ছিল, কিন্তু 6 মাস আগেই সব গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বোমা। বলছি এমন একজনের কথা, যিনি দিনের পর দিন নির্ঘুম কাটাচ্ছেন এই ঢাকায়। প্রতিদিনই জানতে চান ফিলিস্তিনে কি বেঁচে আছেন বাবা মা। ঢাকা মেডিকেলে পড়ুয়া গাজার সন্তান ইব্রাহিম কিসকোর সঙ্গে কথা বলেছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার কবির সৈকত।
ইসরায়েলের আগ্রাসনে পুড়ছে গাজা, নিঃশেষ হচ্ছে ফিলিস্তিন। নিজ মাতৃভূমিতে শুধু বেঁচে থাকার লড়াই পরিবার স্বজনের। নিরুপায় এই চিত্রের সাথেই নিত্য বসবাস ইব্রাহিম কিসকোর। আমার নাম ইব্রাহিম কিসকো, আমি ফিলিস্তিনি গাজা থেকে। এখন আমি বাংলাদেশে আমি পড়াশোনা করি, ঢাকা মেডিকেলের ছাত্র। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে কেমন আছেন তার আপন মানুষগুলো? They are staying in a tent. They are having food, kinda. They are having food, but not, healthy one. Especially in the last week, my two brothers and many of my relatives, they had jaundice. Talk about my brother. He used to go at 5 morning, Fajr time, just to have like some liters of water, and you stay 3-4 hours, and sometimes you don't get it. বাবার আস্থার দুই চোখ, মায়ের মমতা মাখা মুখ আর স্বজনদের 4 মাস আগে দেখেছিলেন ইব্রাহিম, তাও ছিল ভিডিও কলে। I talked to my family 3 days ago. Sometimes they get internet when they go to the border of Gaza, and it's kind of risky, but they have no choice. Maybe for the last 4 months I couldn't talk to my family, or I did not actually see my family on a video call. ফিলিস্তিনের এই যুবক জানান, এ যাবৎ কাছের ও দূরের মিলিয়ে হারিয়েছেন পরিবারের 75 সদস্যকে। তাদের বাড়িটি বোমা হামলায় গুঁড়িয়ে দেয়া হয় গত 30 অক্টোবর। They bombed our residential place. Like as a family we live in one place. And at that time 75 members of my relatives were killed. 10 cousins including 10 cousins of mine. এক একটা ফোন কল যেন গাজায় রকেট ও মর্টারের শব্দ। পরিবারের চিন্তায় অস্থির কাটে প্রতিটি ক্ষণ। Our mental are occupied by the situation there. We always think about it. We always feel guilty of having our comfort while our families are not having that. ডাক্তার হতে ফিলিস্তিন থেকে ঢাকায় এসেছেন ইব্রাহিম। তিনি বুঝতে পারেন গাজার জন্য কতটা আবেগী সহমর্মী এখানকার মানুষ। I never felt like I'm alone here, especially in this time, among my Bangladeshi friends, and I'm really grateful for them. I'm really glad to be in Bangladesh, especially in this situation. মানুষ বেঁচে থাকে আশায়। ইব্রাহিমও আশায় আছেন, স্বপ্ন দেখেন স্বাধীন ফিলিস্তিনের। What I see, I feel like hopefully the upcoming days is going to be better for the Palestinians, hopefully. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে হয়েছে বাস পিকআপের ব্যাপক সংঘর্ষ, প্রাণ হারিয়েছেন কমপক্ষে 2 জন। দিবাগত রাত 2:45টার দিকে হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সামনের রাস্তায় একটি পিকআপ ভ্যান ইউটার্ন নেওয়ার সময় তুহিন নামের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়, খাদে পড়ে যায় বাসটিও। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালক বাবুল চিশতি ও কবির হোসেন নামের এক ব্যক্তিকে নেওয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সুন্দরবনের আমুরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ল 5 একর বনভূমির গাছপালা ও লতাগুল্ম। এ তথ্য জানালেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। তবে সেখানে বড় কোনো গাছ নেই, মৃত কোনো বন্য প্রাণীও দেখা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন শেষে রোববার রাতে খুলনায় হওয়া সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানান প্রধান বন সংরক্ষক। অগ্নিকাণ্ডে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতি নিরূপণে সোমবার 7 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা। আগুন যাতে আর না ছড়ায় সেজন্য ফায়ার লাইন কেটে দেওয়া হচ্ছে। সোমবার সকাল থেকে ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হবে। কোথাও ধোঁয়া দেখা গেলে সেখানে পানি দেওয়ার কথাও জানান প্রধান বন সংরক্ষক। যশোরের শতকণ্ঠে লালন সঙ্গীত উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী অনুষ্ঠান। রোববার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র দরাটানা ভৈরব চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই আয়োজন করে। ফকির লালন সাইজির গানের লাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক যুবককে আটক করা হয়। তারই প্রতিবাদে এই কর্মসূচিতে অংশ নেন সাংস্কৃতিক কর্মীরা। গানে গানে শিল্পীরা সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, যেসব মানুষ ঐক্যের বাংলাদেশ চায় না তারা লালন দর্শনের বিরোধিতার মাধ্যমে নানা চক্রান্ত করছে। এই অপতৎপরতাকে রুখে দেওয়ার আহ্বান জানান তারা।
অনুপ্রবেশের দায়ে ভারতের ত্রিপুরায় আটক হলো 5 শিশুসহ 16 বাংলাদেশি। গোপন তথ্যের ভিত্তিতে 2টি পৃথক অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে টিকিট, কোভিড টিকাদানের নথি এবং কিছু বাংলাদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। ধলাই জেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় 3 শিশুসহ 11 বাংলাদেশিকে। তাছাড়া স্থানীয় রেল স্টেশন থেকে আটক করা হয় 2 শিশুসহ আরও 5 জনকে। জানা গেছে 3 বছর আগে ভারতে প্রবেশ করেছিল তারা। তারপর চাকরির সন্ধানে চলে যায় বেঙ্গালুরু। ঘোরে কয়েকটি রাজ্যে। বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে আটককৃতদের। রাফা থেকে কেরেম শালম ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস। প্রাণ গেছে 3 ইহুদি সেনার, আরও 10 জন আহত। হামলায় একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। এই ঘটনার জেরে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে ক্রসিংটি। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF এর দাবি, রাফা থেকে ছোড়া হয়েছে 10টি রকেট। হামলাস্থল থেকে ইসরায়েলি শহরটির দূরত্ব 3.5 কিলোমিটার দূরে। বেসামরিক একটি আশ্রয় কেন্দ্রের মাত্র 350 মিটার দূরত্ব থেকে হামলা চালিয়েছে হামাস, এমন কথাও জানায় IDF। জবাবে রাফায় হামাসের 2টি স্থাপনায় হামলা চালায় তেল আবিব। অস্কার জয়ী চলচ্চিত্র টাইটানিকের ক্যাপ্টেন স্মিথ চরিত্রে অভিনয় করা বার্নার্ড হিল আর নেই। রোববার ভোরে 79 বছর বয়সে মৃত্যু হয় ব্রিটিশ এই তারকার। মৃত্যুর সময় পাশে ছিলেন তার সঙ্গী অ্যালিসন ও ছেলে গ্যাব্রিয়েল। 70 ও 80 দশকে ব্রিটিশ অনেক জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন বার্নার্ড। তার বিখ্যাত কাজগুলোর অন্যতম দ্য স্করপিয়ন কিং, গান্ধী, শার্লি ভ্যালেন্টাইন। তবে সবচেয়ে আলোচিত লর্ড অব দ্য রিংসের কিং থিওডেন চরিত্রটি। বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা টাইটানিক ছবির ক্যাপ্টেন স্মিথ চরিত্রটি আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। বার্নার্ড হিলের মৃত্যুতে শোকাহত হলিউড। দর্শক, এই ছিল যমুনা নিউজে।